পুঁজি ছোট তো বুঝিও কম। সেই একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে অল্প পুঁজিতে কি করে করতে পারি। 7 মাসের মধ্যে 100 কিলো মানে হয়ে যাবে। এরা তো দুধ ধরুন প্রথম হিট আসলো, হ্যাঁ ওটাকে ছাড়তে হবে, দ্বিতীয়বার হিটে আসবে, কিন্তু এখানে আবার ক্যালকুলেশন এটা রাখতে হবে যে যেটা ওটা 21 থেকে 23 দিনের মধ্যে আসে, বেলে 100 কিলো বডি ওয়েট প্লাস থাকতে হবে, মিনিমাম 100 কিলো থাকতে হবে। সে তো তাহলে 7 মাস প্লাসে গিয়ে হয়তো এরকম 7 মাস। So fresh, so new. Freedom. It's all for you. All for you. Freedom. Keep your ear to the ground. Talking about the freedom. It's the best show in town. হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমরা এসেছি, এটা উত্তর 24 পরগনার বনগাঁ, আর বনগাঁর নহাটা নামক জায়গায়। এখানে এক দাদা, শুভঙ্কর দা, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি পিক ফার্ম করছেন এবং তিনি দীপক স্যারের কাছে দিল্লি আইআইটির অধ্যাপক ছিলেন, এখন তিনি বাইরে থাকেন এবং দীপক স্যারের একজন ছাত্র বলা যায়। আর পিকের লাইনে তিনি কিভাবে নিজেকে ডেভেলপ করেছেন, তার ফার্ম কিভাবে প্রোগ্রেস করেছেন এবং ফার্মের আয় ব্যয় কত আছে, বর্তমান কি পরিস্থিতি আছে, আজ এই ভিডিওতে সেটাই জানবো। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন আর এই ধরনের নতুন এপিসোড দেখতে থাকুন। চলে আসুন এই ফার্মের যিনি অনার, যিনি দীর্ঘদিন ধরে এটা ফার্মটা পরিচালনা করছেন, যিনি নিজেও প্রশিক্ষণপ্রাপ্ত একজন বলা যায়, কারণ তিনি দিল্লির দীপক স্যারের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন এবং ওনার প্রযুক্তি তত্ত্বাবধান এবং এনার পূর্ণ এফেক্ট এই ফার্মের প্রতি আছে এবং কিভাবে এই ফার্মটা করেছেন আজকে দাদার সাথে আমরা পরিচয় করে নেব। দাদা, উত্তরণ কৃষিতে আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছে, আপনাকেও স্বাগত। যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আমার নাম শুভঙ্কর ভক্ত। আচ্ছা। আর আমি এই বনগাঁ ব্লকে নহাটায় এই লোকেশনটার নাম। আর আমার ফার্মের নাম নহাটা পিক ফার্ম। নহাটা পিক ফার্ম, মানে এটা দেখলাম তো গুগলেও রেজিস্টার করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সবাই নহাটা পিক ফার্ম গুগলে মারবেন, তাহলে প্রপার লোকেশনটা পাওয়া যাবে। আর ফোন নাম্বারটা যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। ফোন নাম্বার হচ্ছে 6201106074। আশা করি ভিডিওর লিংকে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দাদার নাম্বার। কল টাইমটা যদি অ্যাকচুয়ালি আমার টেকনিক্যাল পার্সন, আমার ফোনটা সবসময় বিজি থাকে, তো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একবার হাই করে দেবেন। আমি যদি সেই সময় কল রিসিভ নাও করতে পারি, পরবর্তীকালে আমি কল করে নেব। আচ্ছা দাদা, বর্তমান সময়ে অনেকে ফার্মিং লাইনে আসছেন, তো আপনি একটা ইউনিক পিক ফার্মে যদি ফার্ম করতে হয়, তো পিক ফার্মে কেন এলেন? পিক ফার্মে কেন এলাম, অ্যাকচুয়ালি আমি এর আগে মুরগিরও ফার্ম করেছিলাম। মুরগিরও ফার্ম, মানে ওই যে কালারিং মুরগি, আপনার যেটা সোনালী মুরগি। তো সোনালী মুরগি করাতে, ওটাতে কি হচ্ছে যে করার সময় বহু কিছু বিক্রি করতে গেলে পরে না, এখন দাম নেই, এই সেই ডিমান্ড সেগুলো তৈরি হতো না। আর পার ডে তো একটা খাওয়ার খরচা, সেগুলো তো আছেই, সেগুলো আলাদা জিনিস। তো তারপরে দেখলাম যে পিক ফার্মটায় ডিমান্ড আছে, ওকে, মার্কেটে ডিমান্ড আছে, মাল তৈরি করতে হবে। তো সেটা ধরেই ধীরে ধীরে এগোতে এগোতে আজ প্রায় আমি এই লাইনে আছি প্রায় 2020 শুরুতে আমি ফার্ম করেছিলাম। আমার ফার্ম এটা সেকেন্ড ফার্ম। আমার একটা ফার্ম আছে, এটা হচ্ছে পাল্লা বেলতাতে। হ্যাঁ, ওখানে আমি স্টার্ট ছোট করে করেছিলাম, যেখানে আমি 10টা বাচ্চা নিয়ে এসে শুরু করেছিলাম। হ্যাঁ, মানে ওটা প্রথম শুরু, এটা দ্বিতীয়। তো এখন এই সেটআপের মধ্যে মানে এটা কোন সাল থেকে শুরু করেন? 2020 থেকে? না, এটা শুরু হয়েছে আপনার গত বছর। এটা আমার পশুগুলো এসছে গত বছর লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ। যাই হোক, টোটাল সেটআপটা কতটা জায়গার মধ্যে এটা আছে? এটা টোটাল আমার আছে হচ্ছে এইভাবে আছে আপনার 50 ফিট, এইভাবে আছে 70 ফিট, মোটামুটি 2500 স্কয়ার ফিটের মধ্যে। 2500। কতগুলো চেম্বার করা আছে? মানে চেম্বার কি আলাদা? চেম্বার সব ওই সাইজ হিসাবে করা, কি ধরনের আমার অ্যানিমেল থাকবে, কোন স্টেজের অ্যানিমেল ওই
থাকবে সেই হিসাবে করা। আচ্ছা, আপনার মূল মোটো কি ছিল ফার্মটা শুরু করার সময়? অনেকে তো পিগলেটের জন্য করে, অনেক ফ্যাটিনেশনের জন্য করে, তো আপনি কি মূল মোটো নিয়ে? অ্যাকচুয়ালি আমাদের এদিককার যত ফার্ম আছে সব ফার্মারই পিগলেটের জন্যই ফার্ম করে। পিগলেটের জন্য? পিগলেটের জন্য। তো পিগলেটটা কি ফ্যাটিনেশনের চেয়ে একটু লাভজনক বেশি নাকি? লাভজনক বেশি বলতে পিগলেটে কম টাইমে হয়ে যায়। কম টাইমে হয়ে যায়। ঠিক আছে, আর ওটা কি অ্যাকচুয়ালি আমরা তো খুব বড় তো আমাদের কাছে পুঁজি নেই, আমাদের পুঁজি ছোট, তো পুঁজি ছোট তো বুঝিও কম। মানে সেই একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে অল্প পুঁজিতে কি করে করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পিগলেট যদি করা হয় তাহলে সেটা করা সম্ভব। মানে সম্ভব, হ্যাঁ, অল্প পুঁজিতে সেটা করা সম্ভব। প্রফিটটাও অনেকটা হাই হয়ে যায়। প্রফিটটা এটা অনেক কিছু ডিপেন্ড করে, কারণ কি বলতো একটা জিনিসের উপর ডিপেন্ড করে হয় না। আমি ফার্মিং করছি, আমার ফার্মে এক একটা ফিমেল দেখা যাচ্ছে 8টা 10টা করে বাচ্চা ডেলিভারি দিচ্ছে। সেম আমি যেখান থেকে অ্যানিমেল নিয়ে এসেছি আপনিও সেখান থেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ওখানে দেখা যাচ্ছে 5টা 6টা করে হচ্ছে। তো এই টোটাল জিনিসটা হচ্ছে পিগলেটের করতে গেলে পরে নলেজের একটা ব্যাপার থাকে। ও, তো আপনি এটার জন্য কি কোনো জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন? বা প্রশিক্ষণ নিয়েছি বলতে যখন একদম শুরুতে কাজ শুরু করি তখন ওই একজনের হাত ধরে, এক ফার্মারের হাত ধরেই কাজটা শুরু করি। ওকে, যে কিভাবে কি করতে হবে না করতে হবে সে গাইড যতটুকু পেরেছে সে করেছে। তো তারপরে ধীরে ধীরে দীপকজির সাথে যোগাযোগ হয়, কারণ ধীরে ধীরে বিপদে পড়লাম যে এই সমস্যা হচ্ছে, এটা থেকে কি করে আমি রিকভার করবো, করতে 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 এখন একটা জায়গায় এসেছি যেটা আমাদের টোটাল অল ওভার ইন্ডিয়াতে ওনার গ্রুপ চলে, পেড গ্রুপ চলে। সেই গ্রুপে আমরা অলওয়েজ, আর ওখানে কি বলুন তো সবসময় কন্টিনিউয়াসলি কারো কিছু না কিছু একটা প্রবলেম আছেই। তো আপনি যখন প্রবলেম ফেস করবেন তখন অটোমেটিক সলিউশন, চাহে আপনার প্রবলেম হোক আপনার ফার্মে চাই নাই হোক। আদার্স অল ওভার ইন্ডিয়ায় আমার মনে হয় নয় করে 400 থেকে 500 ফার্মার ওখানে গ্রুপে জয়েন্ট আছে। আচ্ছা, এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ না এমনি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ও, তো এখানে সমস্যায় পড়লে তিনি? হ্যাঁ, মানে যতক্ষণ মানে শুধু উনিই নয়, দেখা যাচ্ছে যে উনি ওই সময় নেই অ্যাক্টিভ। ওকে, তো সেই সময় হয়তো অন্য কোনো সিনিয়র সে হয়তো ওই সময় গাইড করে দিচ্ছে যে তোমার এটা এখানে সমস্যা। তুমি এবার কি হচ্ছে, একবার যখন সেই জিনিসটা তুমি দেখে নিচ্ছ, বুঝে নিচ্ছ, সেকেন্ড টাইমে তোমাকে সেই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না। কারণ জ্বরের ওষুধ কিন্তু 3-4 রকমের জ্বরের ওষুধ আছে, কিন্তু জ্বর হলেই যে ওই ওষুধটা দিতে হবে সেটা কিন্তু না, জ্বর বুঝে কিন্তু তার ওষুধ দিতে হবে। হ্যাঁ, তো এই যে ফার্মটা আপনি এই 3 বছর ধরে আপনি করছেন, বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি? না, বড় সমস্যার সম্মুখীন হয়নি। বড় সমস্যার সম্মুখীন? পশুকে ভালো খাবার দিলে পশুর রোগ হবে না, পশু ভালো থাকবে। মানে আপনি কি রেডি ফিডের উপরে চালান না কোনো? আমাদের ওই ফিড হরিয়ানা থেকে একটা কনসেন্ট্রেট আমরা ওখানে রেডি হয়, ওকে, সেটা আমরা এখানে নিয়ে আসি। তারপরে এখানে আপনার ভুট্টা, তারপরে যেটা আমরা তুষ, ধানের কুড়ো, কিন্তু ধানের কুড়ো 2 রকমের হয়, একটা মোটা হয় আর একটা এরকম মিহি হয়, গুঁড়ো বলে, একদম গুঁড়ো। হ্যাঁ, ওই গুঁড়োটা আমরা ব্যবহার করি। চাল খুদ এটা আমরা ব্যবহার করি, ওর সাথে সব মিক্সিং করে ড্রাই করে। মানে রান্নার কোনো ব্যাপার না, ড্রাই ফ্রুটের উপরে, মানে ওখানকার মিক্সারের সাথে আপনারা ড্রাই ফ্রুট রেডি করে প্রোভাইড করেন। হ্যাঁ, ও, তাতে করে একটা পশু রেডি হতে কিরকম খরচ হয়ে যায়? একটা পশু ড্রাই ফিডে যদি বাচ্চার কস্টিং ধরে করা হয় মোটামুটি 10,000 টাকা। আপনার 6 থেকে 7 মাসের মধ্যে যদি প্রপার, যেমন গাইডলাইন কি আছে, একটা বাচ্চা 4 সপ্তাহ যদি বয়স হয় ওর বডি ওয়েট হতে হবে কমসে কম 7.5 কিলো। 7.5 কিলো বেশি হলে কোনো ব্যাপার না, বাট মিনিমাম 7.5 কিলো। সেই বাচ্চাটাকে যে ফিডটা খাওয়ানোর যেভাবে প্রসেস বলা আছে যে এই সপ্তাহে এতটুকু করে পার ডে ফিড যাবে, তাকে যদি খাওয়ানো হয় মোটামুটি 7 মাসের মধ্যে 100 কিলো মানে হয়ে যাবে। এরা তো দুধ ছেড়ে দেয় 45 থেকে 50 দিনের মধ্যে মনে হয়, তারপরে রেডি হতে কিরকম লাগে টাইম? মানে যদি ফ্যাটিনেশন, এটা কি মাঝখানে যদি আমি ধরি হবে না। আচ্ছা, যেমন আমি বেশি বাচ্চা নিচ্ছি, কি করে নিচ্ছি, কারণ আমার সঠিক টাইমে ক্রসিং করানো, সঠিক সময়টা সঠিক ধরতে হবে। যদি সঠিক না ধরতে পারি তাহলে কিন্তু বাচ্চা বেশি আসবে না। তাহলে এই ব্যাপারটা একটু বলুন, যদি সময়টা বলতে আমরা বুঝবো কি করে? এইটা যেমন আমাদেরকে দীপক যেটা গাইড করেছে যে আজকে হিটে আসলো, আজকে আমরা বিকেলে চেক করলাম সে হিটে এসছে, আমরা কিন্তু কালকে সকালবেলায় ওকে একবার ক্রস করাবো, আবার কালকে বিকেলবেলা একবার ক্রস করাবো, আবার পরশুদিন সকালবেলা একবার ক্রস করাবো। কিন্তু যদি এআই করা হয় তখন কিন্তু এই টাইমিংটা আবার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কেমন হয়? সেই ক্ষেত্রে এই টাইমটা এআই আপনার অ্যাকচুয়ালি বলা হয় যে একবারই করার জন্য,
কেউ কেউ আছে দুবারও এআই করে। ওরা ওই করে কি সেকেন্ডে আপনার বিকেলের একটু আগে এআইটা করে দেবে। এটা করে হ্যাঁ, যে পশু নরমালি কিরকম বয়সে হিটে আসে, মানে ফিমেল যদি হয়? ফিমেল আপনার মোটামুটি ধরে চলুন 7 মাস। 7 মাস যদি ভালো ইসের হয় 7 মাসেও হিটে চলে আসবে। হিটে চলে আসে, তা নরমালি 7 মাসেই হিটে চলে আসে? চলে আসে, কিন্তু 7 মাসে করানো উচিত না। উচিত না। করাতে হবে 7 মাসে, সাপোজ ধরুন প্রথম হিট আসলো, হ্যাঁ, ওটাকে ছাড়তে হবে, দ্বিতীয়বার হিটে আসবে। কিন্তু এখানে আবার ক্যালকুলেশন এটা রাখতে হবে যে যেটা যেন ওটা 21 থেকে 23 দিনের মধ্যে আসে মানে সেকেন্ড হিট। মানে সেকেন্ড হিট, প্রথমটার পরে সেকেন্ড হিট। সেকেন্ড হিটটা আবার ঠিক 20 থেকে 23 দিন পরে যেন থার্ড হিট আসে। থার্ড হিট আসে, ঠিক আছে, থার্ড হিটে ক্রস করাতে হবে। থার্ড হিটেই আমরা হিটটা ক্রসটা করাবো। মিস করার ব্যাপারটা কি হিটে এলেও মানে মেলের অ্যাকচুয়ালি কাছে? এটা দেখা হয় একটা মেয়ে, একটা ভালো মা আমরা কি করে বাছাই করব? শুধু তো শরীর দেখে বাছাই সম্ভব না। না। তো সেই ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো আরো বহু প্যারামিটার আছে যেগুলো আমরা মেনটেন করি। ওই যে প্রথমবার হিটে আসলো, ওখানে একটা বডি ওয়েটের ব্যাপার থাকে। বডি ওয়েটের ব্যাপার, ঠিক আছে। সাধারণত কত বডি ওয়েট আমরা হিটে ভালো হয় আর কি? হিট করানোর জন্য 100 কিলো বডি ওয়েটের উপরে পশুকে হিট করাতে হবে। 100 কিলো বডি ওয়েট, মানে তাহলে তার ফিমেলের কাছ থেকে ভালো বাচ্চা পাওয়া যাবে। মানে ফিমেলের ক্ষেত্রে বলছি? ফিমেলে 100 কিলো বডি ওয়েট প্লাস থাকতে হবে, মিনিমাম 100 কিলো থাকতে হবে। সে তো তাহলে 7 মাস প্লাসে গিয়ে হয়তো এরকম 7 মাস পরে গিয়ে সেটা হয়, মানে দুধ ছাড়ার পরে? না 7 মাস আপনার টোটাল বয়স। হ্যাঁ, তো 7 মাসে তারপরে আপনার কত 20 দিন করে ধরুন, 60 দিন মানে 2 মাস, 9 মাসের মাথায় আপনার 9 মাসের মাথায় 100 কিলো পার হয়ে যায়। সে তো 100 কিলো পার হবে, তাহলে ওই মানে 100 কিলোর পরে হিটটা দেওয়াটা ভালো। কি হয়, যে আমাদের যে পশুর কাছ থেকে পশু যখন ক্রস করছে, তো ওর ভেতরে ক্ষমতা প্রচুর আছে। পেটে যদি জায়গা থাকে তাহলে কিন্তু বাচ্চা বেশি আসবে। রাইট। পেটে যদি বাচ্চা কম থাকে, এটা তো প্রাকৃতিক নিয়ম। ঠিক। 100 কিলোর উপরে বাচ্চা হলে পরে, মানে মা হলে পরে তার বাচ্চা সাধারণত বেশি আসবে। কারণ দীপকজির ওখানে ইটলিতে ওনার ফার্মে কিন্তু এক একটা 2 টন 2.5 টনের এক একটা মেয়ে। আমাদের এখানে কিন্তু সেরকম মেয়ে হয় না। 2 টন 2.5 টন। আর ওনার ওখানে বাচ্চা দেয় এক একটা মেয়েতে 20টা 25টা 35টা 28টা। 20টা 25টা বাচ্চা? হ্যাঁ, একটা পিক থেকে ওয়ান টাইমে। ওটা কেন, আমাদের এই গ্রুপের একজন আছে নবীনজি বলে, ওনার হরিয়ানায় ফার্ম আছে। আচ্ছা। ওনার ফার্মে উনি এক একটা মেয়ে থেকে 14টা 15টা 16টা করে বাচ্চা তোলে। 14-15 এভারেজে? আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম কেউ জানা আছে এরকম 14-15টা বাচ্চা হচ্ছে? না, ওয়েস্ট বেঙ্গলে সেরকম ফার্মার আমার এখনো অব্দি জানা নেই এরকম হচ্ছে? না। আপনি হাইয়েস্ট কতগুলো বাচ্চা পেয়েছেন? আমার হাইয়েস্ট 11টা এসেছে আমাদের। 11টা বাচ্চা, এবং সব সুস্থ স্বাভাবিক? সব সুস্থ স্বাভাবিক। আপনার ফার্মে কি মর্টালিটির হার থাকে? আগে ছিল, মানে যখন আপনার এক্সপেরিয়েন্স একটু কম ছিল? হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি কি ছিল, তখন খাবারটা খাওয়াতাম আমি ওই লোকাল খাবার খাওয়াতাম, লোকাল খাবার খাওয়া, নিজে বানিয়ে। তো সেটাতে কি হতো, লুজ মোশন হয়ে যেত বাচ্চার। হ্যাঁ, এটা তো একটা বাচ্চার ক্ষেত্রে, এটা লুজ মোশন হওয়ার অনেকগুলো কারণ থাকে। ব্যাকটেরিয়া সমস্যার জন্য হয়। দ্বিতীয় হচ্ছে মায়ের শরীরে যদি দুধ তৈরি না হয় তাহলে বাচ্চাকে খাওয়াবে কি ও? তো তখন মায়ের শরীর কি করে, অটোমেটিক ও মায়ের শরীরে চর্বিটা থাকে ওটাকে ভাঙা শুরু করে, বডি ভেঙে ওটাকে দুধে পরিণত করে দেয়। কিন্তু একটা বাচ্চার তো ডাইজেস্ট সিস্টেম এখনো স্ট্রং নয় যে ওটাকে খেয়ে হজম করতে পারবে। আচ্ছা, বেসিক্যালি দাদা যদি আমি একটু ইন্টারোডিকেশন আপনার থেকে নেওয়ার চেষ্টা করি, মানে পশু হিটের আসার থেকে বাচ্চা হওয়া পর্যন্ত যদি আমরা টোটালি একটু মানে গাইডেন্সের কথা বলি, এই সময় কি কি দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হয় বা কি কি করলে প্রয়োজন হয়? পশুর হিটে আসাটা বহুত বড় জিনিস। ওই সময়টা ওই টাইমটা ধরা খুব ইম্পর্টেন্ট। কারণ ওখানে যদি তুমি মিস করে যাও, পশুকে তো ক্রস করে যাও, পশু ক্রস হয়ে যাবে, কিন্তু ওর ম্যাক্সিমাম যে বাচ্চা ওর কাছ থেকে নেওয়ার আমাদের যেটা ইচ্ছা থাকে, ম্যাক্সিমাম বাচ্চা মায়ের কাছ থেকে নেব, সেটা কিন্তু সম্ভব হয় না। তো প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এখানে তুমি একটা পয়েন্ট মিস করে যাওয়া হবে না। যেমন আমি একটা ক্যালকুলেশন বলি, আমরা ডেলিভারি হওয়ার আগে 15 দিন আগে আমরা একটা আইভারমেকটিন ইনজেকশন করি। 15 দিন আগে আমাদের এদিকে সবাই, যত ফার্মার আছে সবাই কিন্তু শিরায় করে, মানে কানের শিরাতে। আমরা কিন্তু শিরায় করি না, আমরা কিন্তু মাসেলসে করি। মানে ঘাড়ের এই সাইডে। তো তাতে কি হচ্ছে, যে পশুর
বাচ্চাটা ডেলিভারি হবে 15 দিন বাকি আছে। ওটা বাচ্চা শরীরে যাচ্ছে, বাচ্চার শরীরে যাওয়ার পরে আমরা যে ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে যে ডিওয়ার্মিং করি, আমাদের কিন্তু সেই ডিওয়ার্মিং করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, মানে আপনারা বাচ্চা হওয়ার পরে ডিওয়ার্মিং এর প্রয়োজন হয় না। মায়ের দুধ যদি ভালো হয়, মাকে ভালো খাবার যদি খাওয়ানো হয়, মায়ের দুধ ভালো হবে। বাচ্চাকে আয়রনের আপনার মাল্টিভিটামিন কিচ্ছু দিতে হবে না। মানে আমরা তো অনেক সময় দেখি পশু হওয়ার পরে ন্যাচারালি আয়রন ইনজেকশন দেওয়া হয়, মাল্টিভিটামিন দেওয়া হয়। আমার একটা বাচ্চা সুস্থ, কি করে বুঝবে? হ্যাঁ, সেটা কি করে বুঝবো যে বাচ্চাটা সুস্থ? হ্যাঁ, বাচ্চা আমার এখানেও এমন বাচ্চা হয়েছে যে 700 গ্রামের বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা স্ট্রং। বাচ্চার জন্মগ্রহণের সাথে সাথে মোটামুটি 10 থেকে 15 মিনিটের বাচ্চা একদম দাঁড়িয়ে দুধ খাওয়া শুরু করে দিচ্ছে। সেই বাচ্চাটা স্ট্রং বাচ্চা, সাইজে ছোট, তাই বলে কমজোর নয়। কিন্তু নরমালি ওয়েট কত হয় বাচ্চা হওয়ার পরে? ওয়েট বাচ্চা আমাদের আগে ওয়েটটা কম ছিল, এখন আমরা ধীরে ধীরে একটা ভালো ওয়েটে নিয়ে এসেছি। মোটামুটি আমাদের এখন 1200-1400 গ্রাম বাচ্চা। এভারেজ বাচ্চার ওয়েট হচ্ছে জন্মের পর থেকে, মানে জন্মের সময়। আচ্ছা, জন্ম হয়ে যাওয়ার পরে কি কি সাধারণত কি কি করতে হয় বাচ্চাদের ক্ষেত্রে? বাচ্চা জন্মগ্রহণ করার পরে হচ্ছে দাঁত কাটিংটা আছে, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওটা কতদিনে কাটা হচ্ছে? ওটা দেখা যাচ্ছে যে কোনো সময় আমাদের 3 দিনেরও প্লট পরে, কোনো সময় সেটা 7 দিনেরও পরে। ঠিক আছে, তবে চেষ্টা এটাই থাকে যে 10 দিনের মধ্যে ওটা কমপ্লিট করে দেওয়া। আচ্ছা, অনেকে টেল কাটে, ওটা কি কাটা ঠিক? টেল কাটাটা ঠিক বলতে অ্যাকচুয়ালি কি, যে দাঁতটা কাটলাম, বাচ্চাটাকে কেউ খেলা করতে করতে গিয়ে লেজটাতে কামড়ে ধরে। তো কামড়ে ধরলে কেউ ওখানটা ইনফেকশন হয়ে গেল, আবার তোমাকে ওখানে মেডিসিন ইউজ করতে হবে। বাচ্চারা তার জন্য 2 দিন খাবার খাবে না, ও 2 দিনে ব্যাকে চলে আসবে। এই সমস্যা বাচ্চা ধরলে পরে বাচ্চার গ্রোথ বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে এই টেল কাটার যুক্তিটা ওটাই ইনফেকশনের। হ্যাঁ, যাতে ওরা মানে লেজটাকে কামড়ে না দেয়। আর তারপরে নরমালি ওদের ট্রিটমেন্টে কোনো আলাদা কোনো কিছু আছে? আলাদা কোনো ট্রিটমেন্ট নেই। তারপরে আপনার ওই আমাদের একটা মিল্ক আছে, সেই মিল্কটা চালু হয়ে যায়। মানে ওটা কি মায়ের ক্ষেত্রে খাবার না বাচ্চাকে? না, বাচ্চাকে খাওয়ানো হয়। বাচ্চাকে খাওয়ানো হয়। আর হাই প্রোটিন খাবার মাকে দেওয়া শুরু হয়ে যায়। তারপরে আপনার ক্রিপ ফিড আছে, ওই দুধের সাথে ক্রিপ ফিড যাওয়া শুরু হয়, মানে বাচ্চার জন্য। তারপরে ধীরে ধীরে ওরা স্টার্টার খাবারে শিফট হয়ে যায়। তারপরে স্টার্টার কতদিন বয়সে খাচ্ছে স্ট্যাটাসটা ওরা? আপনার স্টার্টার খাবার মোটামুটি ধরে চলুন 20 দিনের মাথায়, মানে আমরা প্রথমে দিয়ে চেক করি যে ও এখনই কি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিনা। যখন দেখি যে হ্যাঁ, ও মানে অ্যাকচুয়ালি যখন মায়ের সাথে খাবার খাওয়া চালু করে দেয়, তখনই ওকে স্টার্টার খাবার দেওয়া। কতদিন বয়সে সেল ফিডে চলে আসছে বাচ্চা? হ্যাঁ, হওয়ার পরে কতদিন বয়সে সেল ফিডে চলে আসছে বাচ্চা? বাচ্চা হওয়ার পরে আপনি মোটামুটি ধরে চলুন ম্যাক্সিমাম দেখুন 4 দিনের মাথায় কিন্তু বাচ্চা দুধ খাওয়া শুরু করে দিচ্ছে। ওকে তখন খাওয়ানো একটু অসুবিধা হয়, বুঝতে পারে না বাচ্চা, কিন্তু ওকে ধরে খাওয়ানোর একটা সিস্টেম আছে, ওইভাবে আমরা খাওয়াই। তো বাচ্চা কিন্তু তখন থেকে ফিডিং করা চালু করে দিচ্ছে, কিন্তু কি যাচ্ছে লিকুইড ফিড। তারপরে যখন কি করে বাচ্চা ধীরে ধীরে এসে মায়ের খাবারে, মাকে খাবার দেওয়া হয়, বাচ্চা এসে মায়ের খাবারে মুখ ডলবে। মানে ও ধীরে ধীরে এবার আগামী 2 থেকে 4 দিনের মধ্যে ও খাবার তোলা শুরু করবে, ড্রাই ফিড। তখন ওকে আমরা ড্রাই ফিডে শিফট করে দিই। 5 দিন 6 দিন পরে ড্রাই ফিডে শিফট হয়ে যায়? না, 5-6 দিন পরে না, এটা মোটামুটি আপনার ধরে চলুন 15 দিন। ওকে, আর পুরোপুরি মায়ের থেকে আলাদা হয়? পুরোপুরি ওই বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। সেটা যদি দেখা যাচ্ছে যে আমার 2-3টে মা একই ডেটে তো ডেলিভারি হয় না, আগে পিছে করে হয়, দেখা যাচ্ছে 3টে মায়ের বাচ্চা আমরা একটা লট তৈরি করব। তো এবার দেখা যাচ্ছে কি যে এই বাচ্চাটা তো দেখা যাচ্ছে 7.5 কিলোর ওয়েট ধরে রয়েছে গড় ওয়েট, এইদিকে কেউ হয়তো 8.5 কিলো রয়েছে, কেউ হয়তো দেখা যাচ্ছে 7 কিলো রয়েছে। তো তখন আমরা কি করি, সবকটাকেই অ্যাডজাস্ট করে দিই, একসাথে দিই। কেউ আগে গেলেও তাকে রেখে দিন, দিয়ে সবগুলোকে একসাথে দিয়ে সেলফিতে দিই। এবার ওর মধ্যে খাওয়া দাওয়া করবে, ওর মধ্যে থেকে তারপরে আবার কাটিং হবে। ওর মধ্যে যেগুলো বড় আছে বড় আলাদা হয়ে যাবে, ছোট আছে ছোট আলাদা হয়ে যাবে। আচ্ছা, একই বয়সে তো 19-20 ওয়েটে আসতে পারে, বা গ্রোথের দিক থেকেও হবে, সেগুলো বাছাই করে করে আলাদা করা হয়। তো একবার ধরুন বাচ্চা ওর সেলফিডে মায়ের থেকে আলাদা হয়ে গেল, তার কতদিন পরে আবার হিটে আসবে? তারপরে আপনার 21 দিনের মাথায় চলে আসে। 21 দিনের মাথায় আবার হিটে চলে আসে? যদি না আসে, তাহলে মায়ের শরীরে দুর্বলতা আছে, সেই কারণে তখন হিটে আসবে। তখন মানে ওই জন্য কি এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় মা? কোনো এক্সট্রা কেয়ার না, যা খাবার চলে সেই খাবারটাই চলতে থাকবে ন্যাচারালি। ও 21 দিনের মাথায় যে মা যে খাবারটা খাচ্ছিল বাচ্চার সাথে থাকাকালীন হাই প্রোটিনের, মা কিন্তু বাচ্চা থেকে আলাদা হয়ে যাওয়ার পর ওই খাবারটাই খাবে। যখন ও ক্রসিং এ যাবে, হিটে আসবে,
তখন ওর খাবারটা চেঞ্জ হয়ে আবার ব্রিডারের খাবারে চলে আসবে। বিটের খাওয়ার জন্য বেসিক্যালি বছরে কতবার করে বাচ্চা দেয় একটা? একটা শুকর থেকে অ্যাকচুয়ালি কি বলতো, ওইভাবে এখন আমরা সেভাবে ক্যালকুলেশন করে দেখিনি। হুম আপনি যতই খারাপ যদি বাচ্চা নিন না কেন, যতই লেট হয়ে যাক না কেন, বছরে আপনি দুবার আরামসে নিতে পারবেন। বছরে দুবার দিতে পারে। তাহলে এবারে যদি আমার যাদের 10টা করে যদি বাচ্চা হয়, তাহলে বছরে 20টা বাচ্চা একটা ফিমেল দিতে পারে। তবে মায়ের প্রতি একটু কেয়ার নিতে হ্যাঁ, হবে। মায়ের পরে কেয়ার নিতে হবে। সব প্রত্যেকটা জিনিস, মানে একটা জিনিস আপনি যদি মিস করে যান তাহলে কিন্তু হবে না। মানে একদম পুঙ্খানুপুঙ্খ আমি সবকিছু ঠিক করছি কিন্তু ক্রসিং করালাম একটা সঠিক টাইমে করালাম না। আচ্ছা, ক্রসিং এর ক্ষেত্রে যেটা আমরা যে বিডার যেগুলো নির্বাচন করি সেগুলো কেমন হওয়া উচিত? দেখুন, অর্ডিনারি ছেলে এভাবে খারাপ হয় না, ওকে, ঠিক আছে, যে তার ছেলে যে খুব খারাপ সেটা না। কারণ ছেলে থেকে প্রচুর পরিমাণে আমরা আপনার ইটা পাই, হরমোনটা পাই। তো ছেলে আমি বলবো না যে ছেলে এখন অব্দি আমি পাইনি ওরকম। ওদের কি আলাদা কোনো খাবার দাবার ওই সময়? ওদের ব্রিডার খাবার চলে, ব্রিডার খাবার চলে। যেদিন ক্রস করবে সেদিন ওদের একটু খাবারেরটা মানে মায়ের খাবারটা একটু হালকা চলবে। ওকে, মানে না খেয়ে থাকলেই যেটা বেটার হয়, হ্যাঁ, মানে সামান্য ড্রাই ফুড, হালকা ফুড। আর ছেলেটাকে কি করা হয় যে একটু দেখা গেল ডিম বা ছোলা বা একটু আলাদা কিছু ওই সময়টা ওই দিনটাতে, হ্যাঁ ওই দিনটাতে হ্যাঁ পার্টিকুলার হ্যাঁ। বা দেখা যাচ্ছে যে অনেকে আছে মিনারেল মিক্সচার ইউজ করে, মিনারেল মিক্সচার। তো কি করে, মিনারেল মিক্সচারটা তুমি একটু বেশি করে দিয়ে দিলে সেদিন ওর খাবারের মধ্যে। ওকে, এই জিনিসগুলো থাকে। তো দারুণ তথ্য আমরা এই ভিডিওতে পেলাম। দাদা মানে তার ব্যক্তিগত নলেজ আপনাদের সামনে শেয়ার করলো, এবং একজন বিডারের যে বেসিক কোয়ারিজ থাকে, মানে হিটে আসা থেকে আরম্ভ করে একদম বাচ্চা থেকে একটা জায়গায় পর্যন্ত আমরা এটা আলোচনা করার চেষ্টা করলাম। যখন সেলফিডে বেবিগুলো চলে আসছে, ধীরে ধীরে তার গ্রো হয়ে যাচ্ছে, সেও 6 মাস পরে 7 মাস পরে সেও রেডি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসুন দাদা একটু ফার্মটা আমি যদি দেখতে পাই, আসুন আপনার ফার্মে।